তোমারে খুঁজতে যাইতেছিলাম, একটু দাঁড়াও। এটা রাখো, কাজে লাগবে। এরপরে আবার কবে আসবা? জনমে হংস মিথুন ছিলাম নদীর চরে, যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে। মোরার জনমে হংস মিথুন ছিলাম। তমাল তরু চাপালতার মতো জড়িয়ে কত জনম হলো গত, সেই বাঁধনে চিহ্ন আজ জাগে, জাগে হিয়ার থরে থরে। মোরার জনমে হংস মিথুন ছিলাম। ৭ মার্চের ভাষণ একইভাবে অনেকে 32 ঘন্টা মিটিং করেছে, আওয়ামী লীগের নেতারা করে 4টি শর্ত নির্ধারণ করে দিয়েছে, কিন্তু তবু বঙ্গবন্ধু কিছু বলতে পারছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না যে আর কি বলবেন। বঙ্গমাতা বললেন যে এতদিন জানি আপনি ভেবেছেন, আন্দোলন করেছেন, সেই কথাই বলবেন, আর মনে রাখবেন আপনার পেছনে বন্দুক, সামনে জনতা। বঙ্গবন্ধু তখন বললেন, আমি তো স্বাধীনতা ঘোষণা করতে চাই, কারণ আমি না করলে আর কেউ করবে না হয়তো, তবে এমনভাবে বলবো, একটু ঘুরিয়ে বলবো যেন অজুহাত না পায়। ৭ মার্চের ভাষণটা তো কাজেই আমার ওই লেখাতে আমি বিস্তৃত করে ব্যাখ্যা করেছি এই মহিলার ভূমিকা কি বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে। আমি বলেছি বঙ্গবন্ধু ছিলেন বাঙালির বটবৃক্ষ, আর বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর ছায়া বৃক্ষ। ঘুমের ঘরে যেন ঝড়ের বনলতার মতো লুটিয়ে কাঁদে কেন বনের কপোত কপোতাক্ষীর তীরে ছিলাম নীরে চিরতরে হলো ছাড়া ছাড়ি নিঠুর ব্যাধের স্বরে মোরার জনমে হংস মিথুন ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো
ঢাকায় এসে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন যাতে তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করলাম। নির্বাচন হওয়া দরকার, আর আমিও বিদায় নিতে চাই। নির্বাচন হয়েছিল, দবিরুল ইসলাম তখন জেলে ছিল, তাকে সভাপতি ও খালেক নেওয়াজ খানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। শামসুল হক সাহেব অনেক পরিশ্রম করে একটা ড্রাফট ম্যানিফেস্টো ও গঠনতন্ত্রের খসড়া করেছেন। আমরা একমত হয়ে ওয়ার্কিং কমিটি সভায় ম্যানিফেস্টো ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা শুরু করলাম। মাওলানা ভাসানী সাহেবকে ভার দেওয়া হয়েছিল ওয়ার্কিং কমিটি সদস্যদের নমিনেশন দিতে। ওয়ার্কিং কমিটি ড্রাফট ম্যানিফেস্টো গ্রহণ করলো এবং কাউন্সিল সভা ডেকে একে অনুমোদন করা হবে ঠিক হলো। ড্রাফট ম্যানিফেস্টো ছাপিয়ে দেওয়া হবে, তাতে পূর্ব পাকিস্তানকে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্ত শাসন দেবার প্রস্তাব করা হলো। কেবলমাত্র দেশ রক্ষা, বৈদেশিক নীতি ও মুদ্রা কেন্দ্রের হাতে থাকবে। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে, এ কথাও বলা হলো। আর অনেক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রোগ্রাম নেওয়া হয়েছিল। এরপর বঙ্গবন্ধু শামসুল হক সাহেব, মাওলানা ভাসানীরা যান ময়মনসিংহ জেলার জামালপুরের মহকুমায় একটি সভায় অংশগ্রহণ করতে। সেখানের উকিল হায়দার আলী মল্লিক সাহেব আওয়ামী লীগ গঠন করেছিলেন। জামালপুরের নেতারা ঠিক করেছিল সেই সভার সভাপতিত্ব করবেন শামসুল হক সাহেব এবং প্রধান বক্তা হবেন মাওলানা ভাসানী সাহেব। সভা আরম্ভ হওয়ার ঠিক সাথে সাথেই 144 ধারা জারি করা হয়। পুলিশ এসে মাওলানা ভাসানী সাহেবকে কাগজও দেখান। 144 ধারা জারি হয়েছে, আমাগো সভা করতে দিব না, আর আমিও বক্তৃতা করতে চাই না। তাইলে আসেন আসেন আমরা মোনাজাত করি, হাত তোলেন সবাই। আল্লাহ আমিন। ইয়া আল্লাহ ইয়া পরওয়ারদিগার, এই যে পাকিস্তানের মুসলিম লীগ সরকার, স্বৈরাচারী সরকার, এই বাঙালির উপরে যেই জুলুম করতেছে, ইয়া আল্লাহ ইয়া মাবুদ, তুমি দেখতেছো কি পরিমাণ জুলুম আমাদের উপরে করা হইতেছে, ইয়া আল্লাহ। মাওলানা সাহেব মোনাজাত শুরু করলেন। মাইক্রোফোন সামনেই আছে। আধ ঘন্টা পর্যন্ত চিৎকার করে মোনাজাত করলেন, কিছুই বাকি রাখলেন না। যা বলার সবই বলে ফেললেন। পুলিশ অফিসার ও সেপাইরা হাত তুলে মোনাজাত করতে লাগলো। আধ ঘন্টা মোনাজাতে পুরা বক্তৃতা করে মাওলানা সাহেব সভা শেষ করলেন। পুলিশ ও মুসলিম লীগওয়ালারা বেয়াকুব হয়ে গেল। এরপরে কিছুটা দ্বন্দ্ব তৈরি হয় শামসুল হক সাহেব এবং মাওলানা ভাসানীর মধ্যে। তাতে কিছুটা বিব্রত অবস্থায় পড়ে যান বঙ্গবন্ধু। তিনি মনে করতেন এই দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ কিছু কিছু ক্ষেত্রে মাওলানা ভাসানীর উদারতার অভাব। তুমি কি এটা বুঝতে পারছো না যে মৌলানা সাহেব আমাকে পছন্দ করছেন না? আজকে সভায় আমি সভাপতি ছিলাম, এটা উনি একদম মেনে নিতে পারেননি। হ্যাঁ, এটা ঠিক, ওনার বয়স বেশি, উনি চাইবেন যে কোনো সভার সভাপতিত্ব করতে, কিন্তু সবসময় তো এটা সম্ভব না। কখনো কখনো এর ব্যতিক্রম হবে, এটাই তো স্বাভাবিক। আপনি মন ছোট করেন না হক সাহেব, তার উপর কোনো রাগও রাখবেন না। উনি বয়স্ক মানুষ, তাই হয়তো ওনার অভিমান একটু বেশি। আর এটা তো আমাদের স্বীকার করতেই হবে যে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য উনি ভালোই চান। উনি যে কোনো ত্যাগ স্বীকার করতেই রাজি। তাই আমি আবার বলতেছি যে আপনি তার উপর কোনো রাগও রাখবেন না, মনও খারাপ করবেন না। আবার তিনি এটাও বিশ্বাস করতেন মাওলানা ভাসানী জনগণের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। যে কোনো মহৎ কাজ করতে ত্যাগ এবং সাধনার প্রয়োজন। আর এই কারণেই বঙ্গবন্ধু মাওলানা ভাসানীকে ভীষণভাবে শ্রদ্ধা করতেন। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি।
চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে ১৩০০ নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারভূইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিপিনার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। এর মাঝে শোনা গেল নবাবজাদা লিয়াকত আলী খান অক্টোবর মাসে ঢাকায় আসবেন। মৌলানা ভাসানী এক সভায় বলেন, তিনি আসলে খাদ্য সমস্যা ও রাজবন্দীদের মুক্তির ব্যাপারে তার সঙ্গে আলোচনা করা হবে। টেলিগ্রাম পাঠানো হলো নবাবজাদা লিয়াকত আলী খানকে। সেই টেলিগ্রামের উত্তর দিতে প্রয়োজন বোধ করেননি লিয়াকত আলী খান। আবার উল্টো প্রথমত তিনি বলেন, আওয়ামী লীগ কি সেটাই নাকি তিনি জানেন না। আর পরবর্তীতে তিনি বলেন, জো আওয়ামী লীগ করেগা উসকা সর হাম কুচল দেগা। কি অদ্ভুত না, যিনি মুখে মুখে এত গণতন্ত্রের কথা বলেন অথচ তিনিই চান না বিরোধী দল হোক। খাদ্য সমস্যা তখন প্রায় মহামারী আকারে ধারণ করেছে, গণতন্ত্র নিপাত গিয়েছে, মুসলিম লীগের জুলুম ক্রমশ বেড়েই চলেছে, আর সবাই শুধু চুপচাপ দেখছে। আওয়ামী লীগ ছাড়া কারো কোনো প্রতিবাদী ছিল না। এর মাঝে পুরনো ঢাকার ইয়ার মোহাম্মদ খান আওয়ামী লীগে যোগদান করলে ঢাকায় আওয়ামী লীগের কিছুটা শক্তি বাড়ে। বঙ্গবন্ধু নিজেই মহল্লায় মহল্লায় ঘুরে যুবক কর্মী সৃষ্টি করতে থাকেন। এর ফলশ্রুতিতে 11ই অক্টোবর আরমানিটোলাতে বিরাট এক সভা হয়, আর সবার শেষে বের হয় শোভাযাত্রা। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে। আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ জমায় রাখতে পারবে না। আমার বাংলার মানুষ গর্বে মাথা উঁচু করে স্বাধীনের পতাকা উড়ে, গর্বে মাথা উঁচু করে স্বাধীনের পতাকা উড়ে। বাউল কবি ব্যাখ্যা করে, বাউল কবি ব্যাখ্যা করে, কয় তোমার জাতির পিতা হাসে আজি প্রাণ খুলিয়া, পাক পাকালি তরুলতা হাসে আজি প্রাণ খুলিয়া, পাক পাকালি তরুলতা।